দেখতে এসেছিল নিজের পেটের ছেলে কতটা নিচে নামতে পারে। দেখা হয়ে গেছে। টাকা দিলে সব মিটে যাবে। আমি তোমাকে দিচ্ছি 7 লাখ টাকা দিচ্ছি, উইথড্র দ্য কেস। My husband is not for sale. My husband is not for sale. কতটা অসহায়তা থাকলে, দেওয়ালে কতটা পিঠ থেকে গেলে একজন বৃদ্ধা মা তার একমাত্র সন্তানকে এই কথাগুলো বলতে পারেন, আর সেই সময়ে তার বুকের ভিতরটা কতটা দুমড়ে মুচড়ে যায়। যে সন্তানকে ছোট থেকে নিজেদের সবটুকু দিয়ে তিলে তিলে বড় করে তোলা, তার কাছ থেকে যখন দুর্ব্যবহার আসে তখন বৃদ্ধ বাবা মা কি করেন? তারা কি সেটা মেনে নেন, সহ্য করেন, নাকি তারা রুখে দাঁড়ান? আসলে আমাদের এই দেশে, আমাদের এই সমাজে এইরকম পরিস্থিতির শিকার অনেক বৃদ্ধ দম্পতি। আর রাজ চক্রবর্তীর নতুন ছবি সন্তান এই প্রবীণ নাগরিকদের অসহায়তার যেন একটা ক্যানভাস, এই চোখে জল এনে দেওয়া সমস্যাগুলোর একটা প্রতিচ্ছবি। এই মুহূর্তে বক্স অফিসে সন্তান আর সন্তান নিয়েই গল্প করব। আমার সঙ্গে রয়েছেন স্বয়ং পরিচালক রাজ চক্রবর্তী এবং রয়েছেন শুভশ্রী। রাজ, আপনার কাছ থেকে একটু প্রথমে জানতে চাই যে মানে এই যে বিষয়টা, এটা সত্যি আমাদের সমাজের একটা বড় জ্বলন্ত সমস্যা। আমরা অনেক বেশি অ্যাম্বিশাস হয়ে উঠেছি এবং আমরা এমনভাবে ছুটছি যে আমার সবথেকে কাছের মানুষগুলো যে পিছিয়ে পড়েছে, তারা কোথায় আছে সেই খবরও রাখি না। আগেকার গল্প আর দেখো, এই গল্প হয়তো পরম্পরায় চলে আসছে, আগামী দিনও থাকবে। আমাদের একটা সিনেমা কোনো পরিবর্তন আনতে পারবে না, কিন্তু আমরা যে গল্পটা এই মুহূর্তে বলতে চেয়েছি, সেই গল্পটা সন্তানের যে গল্পটা, সেটা খুব কন্টেম্পোরারি একটা গল্প। যে বাবা মা ওয়েট করে আছে যে সন্তানকে বড় করেছে। আমি যেমন আমার ক্ষেত্রে বলতে পারি যে আমি সন্তান হয়েছে, আমি জেনে নিয়েছি একটা জিনিস, যে আমার সন্তান বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, আমার বিপদে আপদেও আমার পাশে দাঁড়াবে, আমার আর কাউকে না থাকলেও চলবে। কিন্তু যখন আমার সন্তান আমার কাছে আসছে না, আমার বিপদে আমার পাশে দাঁড়াচ্ছে না, এবং তার সারাদিনের কি কর্তব্য, সে বলছে বাবা তুমি খেয়েছো, শরীর ঠিক আছে, আচ্ছা ঠিক আছে রাখছি, কতক্ষণ 30 সেকেন্ড। মা ওষুধ খেয়েছো তো, হ্যাঁ তুমি সাবধানে থেকো মা, ভালো থেকো, হ্যাঁ রাখছি, 20 সেকেন্ড। পরের দিনকে আবার 30 সেকেন্ড, 20 সেকেন্ড। আর মা বাবা ওয়েট করে রয়েছে ওই 30 সেকেন্ড 20 সেকেন্ড ছেলের বা মেয়ের ভয়েস শোনা, এবং সারাদিন ওইটাকে রিকল করে রয়েছে। এবং শুধু তাই নয়, আমি তোমাকে কি বলবো, মানে ধরো 4 তলার একটা ফ্ল্যাটে বাবা মা থাকে, ছেলে তার এমন তার প্রফেশনাল এমন জার্নি শুরু হয়েছে, সে আস্তে আস্তে এগিয়েই যাচ্ছে। বাবা মা যে ফ্ল্যাটটাতে থাকে, সে 4 তলায়, লিফট অব্দি নেই। বাবা মা কি করে উপরে উঠবে, নামবে, পায়ে হাঁটুর ব্যথা, হয়তো সিকিউরিটিকে ডেকে তারপরে তাকে কাঠের চেয়ারে করে নিচে নামাতে হয়, ওঠাতে হয়, তারপর ডাক্তার কাছে নিয়ে যেতে হয়। সো বাবা মা চায় যে এই বিপদের সময় কিছু দরকার নেই, টাকার দরকার নেই, মেডিসিনের দরকার নেই, তুমি পাশে এসে 10 মিনিট কথা বলো, একটু আমার হাঁটুতে হাত বুলিয়ে দাও। মার অপারেশনের জন্য আমি কি করবো বলতো? বাটি হাতে আমি গিয়ে ফুটপাতে বসবো নাকি? আমাকে না ছাড়ো বাবা, আমাকে ছাড়ো, আমার খরচ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই। কি করে থাকবে, নিজের ছেলেকে তো বিনা পয়সায় মানুষ করিয়ে দিলে। এই গল্প এই সময়ের গল্প, তাই এই গল্প আমি বলতে চেয়েছি। এবং সন্তান নামটা হয়তো খুব ক্লিশে মনে হতে পারে, কিন্তু এই গল্পটা না ভীষণ, আমি কি বলবো, এই সময়কার কন্টেম্পোরারি একটা গল্প, সবাইকে নিয়ে বড়দিনে সব পরিবারে দেখার মতো ছবি। এবং সবাই যদি দেখে ছবিটা, আমার মনে হয় এই রিয়েলাইজেশনটা হবে। হয়তো অনেকে ইচ্ছে করে করছে না, বুঝতেই পারছে না যে আমি কোন জোনটার মধ্যে রয়েছি, রিয়েলাইজ করবো, ও সরি আমি তো ভুলেই গেছি আমার বাবা মাকে সারাদিন একবার, মানে বাবা মার কথা বললেই আমরা আমাদের সবার চোখে জল আসে, কিন্তু অজান্তে আমরা হয়তো এগিয়ে চলে যাচ্ছি। আপনার যতটুকু সামর্থ্য, বাবা মাকে ঠিক সেভাবেই দেখতে হবে। তা বলে আপনি মার্সিডিজ চড়বেন আর আপনার বাবা মা বাসে ধাক্কা খাবে? নো। আপনি গুচি প্রাডা পরবেন আর আপনার মা বাবার শার্টের বোতামটা সেলাই করে দিলে তবে সে গায়ে দিয়ে বেরোবে? নো। The law will not accept it. আমি যে কনটেক্সটাতে রাজ কথা বলছিল, সেই কনটেক্সটাতে একটু কথা বলতে চাই। আমার মনে হয় যবে থেকে মানব জীবনের সৃষ্টি হয়েছে, তার সাথে সাথে যে অনুভূতিগুলোর সৃষ্টি হয়েছে, ফিলিংসগুলোর সৃষ্টি হয়েছে, এটা তো একদম বেসিক একটা মানে হিউম্যান ইমোশন। যেমন আমরা প্রেমের যে ইমোশন, যেমন প্রেমের ছবি এত বছর ধরে হচ্ছে, নানা রকম ভাবে হচ্ছে,
সেরকমই কিন্তু একটা ইমোশনাল একটা সাবজেক্ট নিয়ে ছবি। সো সেটা যে এক্সাম্পলটা নিয়ে আপনি এলেন যে ভগবান হোক বা লাঠি হোক, সো এই ইমোশনগুলো না আজ থেকে হয়তো 100 বছর পরেও যদি কেউ বানায় এই ইমোশনটা থেকে যাবে, এই ইমোশনের স্টোরি থেকে যাবে। যেমন প্রেমের ছবি থেকে যায়, যেমন অন্যান্য বেসিক হিউম্যান ইমোশন গুলো থেকে যাবে। হিউম্যান কাইন্ড যতদিন থাকবে ততদিন এই ইমোশন গুলো থেকে যাবে এবং এরকম ধরনের গল্প ডিরেক্টরসরা বলবে। এক একটা পরিবারের এক একটা গল্প, এক একটা বাবার এক একটা গল্প, এক একটা সন্তানের এক একটা গল্প, সমস্ত ক্লাসের। যেমন আমি একটু আগেই একজনকে গল্প করছিলাম যে আমার বাড়িতে যে এক্সাম্পল দিচ্ছিলাম যে আমার বাড়িতে যে কাজ করতে আসে তার বাড়িতেও হয়তো এই ঘটনা হয়, আমার বাড়িতেও হয়তো এই ঘটনাটা হয়। সো ক্লাসের কোনো ভেদাভেদ ইমোশনের ক্ষেত্রে তো থাকে না। একদমই। আমাদের তো প্রত্যেকেরই একটু প্রত্যাশা থাকে সন্তানকে যখন বড় করি যে একটা সময় গিয়ে সন্তান আমাদেরকে দেখবে। আমি তো প্রত্যাশা করি, আমি তো আমার একদম আমি তো মনে করি যে আমার যখন ইভান হয়েছে, ইয়ালিনী হয়েছে, আমার মনে হচ্ছে আর পৃথিবীতে আমার কাউকে দরকার নেই। যেদিনকে আমি ওদের উপর এক্সপেক্ট করে থাকবো, আমি যখন বয়স হয়ে যাবে আমি চাইবো ওরা আমার সঙ্গে এসে গল্প করুক, আমাকে সময় দিক। আমি যখন পাবো না তখন আমার রাগ হবে ওদের উপরে। মানে এই জেনারেশনের বাবা মায়েরাও এই প্রত্যাশাটা করেন। শুভশ্রী, তুমিও করো? হ্যাঁ, দেখুন, আমার মনে হয় প্রত্যেকটা সম্পর্কই এক্সপেকটেশনের ওপর দাঁড়িয়ে থাকে। যখন কোনো সম্পর্কে এক্সপেকটেশন থাকে না সেখানে আর কিছু সেই সম্পর্কটার সম্পর্ক থাকে না, সেটা একটা উদাসীনতা, সেটার মধ্যে কোনো ভাষা কথা বলা বা আদান প্রদান থাকে না। সো সমস্ত ক্ষেত্রে তো আমি বলবো যে ওই প্রত্যাশাটা থাকে, কিন্তু সেক্ষেত্রে আপব্রিঙ্গিংটাও নিশ্চয়ই খুব জরুরি, যেটা আপনি একদম শুরুতে বলছিলেন। আমি দেখেছি খুব ভালো আপব্রিঙ্গিং এও আমি ছেলে সন্তান দেখেছি, সে হয়তো এই সেক্টর 5 এ রয়েছে, বাবা মা রয়েছে হয়তো দমদমের একটা কোনো ফ্ল্যাটে, হ্যাঁ, এবং সে মানে এইটুকুনি যে সময় মানে এইটুকুনি ডিস্টেন্সও সে বাড়িতে গিয়ে দেখা করতে পারছে না। বিজয়ার দিনকে বাবা মা এক্সপেক্ট করছে সে এসে আমার সঙ্গে দেখা হবে, আমি নাড়ু বানিয়ে রেখেছি তাকে দেবো, তার নাতি আমার নাতিকে দেবো। সে ফোনে ভিডিও মেসেজে সে বলছে মা শুভ বিজয়, আমি একটু বন্ধুদের সঙ্গে ব্যস্ত আছি, আমি পরে গিয়ে 2 দিন পরে যাচ্ছি তোমার কাছে। সো আমি বলছি যে ক্লাস কোন ক্লাস, সব ক্লাসে এটা হচ্ছে। একদমই তাই। কিন্তু এর জন্য কি আমরা মানে এই যে এর বীজটা কি অনেকটা আগেই হয়ে যাচ্ছে না, বপন করে দিচ্ছি না? কারণ যখন সন্তান ছোট, অনেক সময় ওয়ার্কিং প্যারেন্টস হলেও তারা এটা ফিল করাতে পারে যে আমি আছি তোমার সঙ্গে, আমি হয়তো তোমার পাশে নেই কিন্তু আমি তোমার সঙ্গে আছি। অনেক সময় বাচ্চারা এটা হয়তো বুঝতে পারে, আবার অনেক বাচ্চারা খুব লোনলি ফিল করে যে সারাদিন মা নেই বাবা নেই, ওই যে ছোট থেকে অসহায়তা মানে একটা একাকিত্ব তাদের গ্রাস করে। আপব্রিঙ্গিং তো অবশ্যই ভীষণ বড়ভাবে ম্যাটার করে একটা মানুষের জীবনে। তার ভিতটা তৈরি করে, তার জীবনে চলার পথের রাস্তাটা তৈরি করে। কিন্তু তার সাথে সাথে আমি মনে করি, আমি মানে পার্সোনালি এটা আমার ফিলিংস, যে মানুষ একটা জিনিস নিয়ে জন্মায় এবং একটা জিনিস নিয়ে যায়, সেটা হচ্ছে ক্যারেক্টার। এবং তার ভেতরে কি থাকবে না থাকবে সেটা না সে নিয়েই আসে এবং সে নিয়ে যায়। কি শিখলো, কি দেখলো, কি মানে বাবা মা শেখালো না বন্ধুরা শেখালো না প্রেমিকা শেখালো বা প্রেমিক শেখালো বা বউ বর যেই যা শেখাবে, নিজে যেটা করতে ইচ্ছে করবে সেটাই করবে। মানে চারিত্রিক গঠনটা খুব জরুরি। চারিত্রিক গঠন নিয়ে কিন্তু আমরা জন্মাই। সো ওই বেসিক একটা জিনিস যদি তার মধ্যে থাকে, তারপরে তো বাবা মায়েরা ওই বীজটা যদি থাকে, তারপরে বাবা মায়েরা বা তার চারিপাশে সবকিছু সেই গাছটাকে বড় করে। তো আমার মনে হয় যে যেটা ও বললো যে প্রচুর ভালো আপব্রিঙ্গিং, ভালো পরিবেশে মানুষ হয়েছে, তার সত্ত্বেও সেম ঘটনা হয়তো দেখা যায়। আমি একটা ছোট্ট গল্প বলি, গল্পটা অনেক জায়গায় বলেছি। আমার কনস্টিটিউয়েন্সি ব্যারাকপুরের একদিন হঠাৎ করে আমার টিম এসে বলছে যে একটা বয়স্ক মহিলা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে 2 দিন ধরে, দাদা একবার দেখা করবে? তো আমি বললাম হ্যাঁ কি হয়েছে খবর নাও। তো বললো যে বোঝা যাচ্ছে না ওনাকে এখানে আগে কখনো দেখা যায়নি। তো নিয়ে সঙ্গে সঙ্গে হসপিটালে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। উনি খুবই অসুস্থ, কদিন ধরে খাওয়া দাওয়া নেই। কিন্তু ওনাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে তোমার বাড়ি কোথায়, বলতে পারছেন না, নামটাও বলতে পারছেন, অ্যাড্রেস বলতে পারছে না। তো ডাক্তার বললো মোস্ট প্রবাবলি অ্যালজাইমা আছে বা কিছু একটা আছে। সো আমি বললাম তাহলে কোথা থেকে এসছে, খোঁজো। খোঁজ 4-5 দিন ধরে কোথা থেকে খোঁজা যায়, সিসিটিভি ক্যামেরা ট্র্যাক করে আমরা খুঁজে বের করি যে আমাদের কনস্টিটিউয়েন্সি না, অন্য একটা জায়গায়, ধরো ইছাপুর শ্যামনগর অধিকারের একজন বাড়ির একজন কেউ আর কি। আমরা সোজা ওনার বাড়িতে গিয়ে বলি যে আপনাদের বাড়িতে একজন বয়স্ক ভদ্রমহিলা থাকে, উনি কোথায়? তো উনি বেরিয়ে এসে বলছেন যে একজন ভদ্রলোক ছিলেন, পরে একজন ভদ্রমহিলা বেরোলেন, বললেন যে হ্যাঁ কেন কি হয়েছে? না মানে আপনাদের বাড়িতে বয়স্ক লোক ভদ্রমহিলা থাকেন, উনি কোথায়? বললো হ্যাঁ থাকেন, উনি এখন আত্মীয়ের বাড়িতে গেছে হয়তো। বললো আচ্ছা আত্মীয়ের বাড়িতে গেছে, সত্যি? আপনি কথা হয়েছে কবে?
বলে কেন বলুন তো আপনি এই প্রশ্নগুলো আমাকে করছেন? তখন বলছে যে সত্যি করে বলুন তো আপনি কি হয় ওনা? বললো আমার মা হয়। বললো মা হয়, মা কোথায় এখন সত্যি করে বলুন তো? বললো বাড়ি থেকে বেরিয়েছে কিন্তু বুঝতে পারছি না কোথায় গেছে। তো পুলিশকে জানিয়েছেন? বললো না পুলিশকে জানাইনি, আমরা খোঁজাখুঁজি করছি, আমরা পেয়ে যাবো। 4-5 দিন 6 দিন হয়ে গেছে আপনি খোঁজাখুঁজি করছেন? এই দেখুন ভিডিও, আমরা মোবাইলে ওনাকে ভিডিও দেখাচ্ছি, একটা গাড়ি এসে ভদ্রমহিলাকে রাত্রি 11:30টার সময় একটা জায়গায় নামিয়ে দিয়ে চলে যায় এবং তারপরে গাড়িটা চলে যায়। আমরা ওই গাড়িটাকে ট্র্যাক করতে করতে ওই বাড়ি অবধি পৌঁছাই। এটাও তো সন্তান। দেখতে এসেছিল নিজের পেটের ছেলে কতটা নিচে নামতে পারে। দেখা হয়ে গেছে। দেখতে এসেছিল নিজের পেটের ছেলে কতটা নিচে নামতে পারে। দেখা হয়ে গেছে। এই যে বাবার চরিত্রে, আমরা এখানে এই অসহায় বাবার চরিত্রে যে পরে রুখে দাঁড়াচ্ছে না, ট্রেলারটা তো দারুণ হয়েছে, সুপারহিট এখনো পর্যন্ত। ছবিটাও সুপারহিট, ছবিটাও দেখো, আমার মনে বিশ্বাস যে সবার খুব ভালো লাগবে। হ্যাঁ, তো এই বাবার চরিত্রে মিঠুন চক্রবর্তী কি মানে অটোমেটিক চয়েস ছিলেন নাকি ভেবেই রেখেছিলেন? না, অটোমেটিক চয়েস, মানে ওকে নিয়ে কাজ করতে গেলে কি ধরনের কাজ করা উচিত এটা ভাবতে ভাবতেই এরকম একটা গল্পের কথা ভাবা হয়। এখানে একটা, উনি এর আগে একটা গল্পতে বাবার রোল করেছেন, কিন্তু এই বাবা একদম অন্য একটা বাবা। একজন বাবা তার ছেলের এগেইনস্টে কেস করেছে, তুমি না বাবা হিসেবে একটা দৃষ্টান্ত খারাপ করতেছো, তুমি কেসটা আজকেই তুলে নেবে, রাইট নাও। তো মিঠুন চক্রবর্তী না হলে এই গল্পটা হয়তো আমরা করার সাহস করতে পারতাম না, কারণ এটা একটা বাবার লড়াই তার পরিবারের জন্য। মানে এখানে অদ্ভুত মজাদার ব্যাপার আছে, সে বাবা এবং তার ছেলের লড়াইয়ের মধ্যে মায়ের ভূমিকা, অনুসুয়াদি যেটা রোলটা প্লে করেছে, মারা হয় সব থেকে বেশি অসহায়। যে ডায়লগটা দিয়ে তুমি শুরু করলাম, যে ওই ডায়লগটা কখন তাকে বলতে হচ্ছে যে মাই হাজবেন্ড ইজ নট ফর সেল, কখন বলছে তুমি জেনে রাখবে। আমরা সবসময় জানি ও যেটা এক্ষুনি তুমি বলছিলে যে ওর কাছে তার সন্তানের থেকে বড় কিছু নয়, আমরা তাই জানি যে মার কাছে তার সন্তানের থেকে বড় কিছু হতেই পারে না। কিন্তু যদি হাজবেন্ডের কিছু হয় তখন ওয়াইফ সবার প্রথম যার পাশে দাঁড়ায় সেটা হচ্ছে হাজবেন্ডের পাশে, তখন কিন্তু সন্তান অনেক দূরে। একদম। তবে প্রথম ক্ষেত্রে আবার সন্তানের বিরুদ্ধে কেন মামলা করেছো, তখন কিন্তু আবার মাতৃসত্তা, তখন আবার মাতৃসত্তা তো সবার প্রথম রয়েছে, সবথেকে টাফেস্ট রোল হচ্ছে মা। মাকে খুব ব্যালেন্স করে চলতে হয়, ইউনিভার্সাল, জন্ম দেয় মা এমনি হ্যাঁ। মানে তোমাকেও কি এরকম ভাবে একটু ব্যালেন্স করে চলতে, মানে যখন ধরো বাচ্চারা ছোট তখন অনেক অফার এলেও হয়তো ফিরিয়ে দিতে হয়েছে, ক্যারিয়ারে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়েছে। যখনই আমরা কম্প্রোমাইজ ওয়ার্ডটা জুড়ে দিই তখন খুব নেগেটিভ একটা ওয়ার্ড চলে আসে, আর যদি স্বইচ্ছায় কোনো কিছু ছেড়ে দিই তখন সেটাকে নিজের চয়েস বলা হয়। তো আমার ক্ষেত্রে আমি ভীষণই লাকি যে আমি এরকম একজন হাজবেন্ডকে আমার সাথে পেয়েছি। মানে আমি একটা ছোট্ট ঘটনা বলছি, আমি প্রচন্ড একবার কাজে ব্যস্ত ছিলাম এবং ইউভান তখন জন্মেছিল, আস্তে আস্তে বড় হচ্ছে, ওর মানে এতটাই ব্যস্ত ছিলাম যে ও ঘুমিয়ে পড়ছে, আমি ঢুকছি, ও যখন মানে ঘুমোচ্ছে আমি বেরিয়ে যাচ্ছি, এরকম। সো আমি একদিন ওকে এসে বললাম যে আমি এখন কাজ করব না, ও বড় হোক তারপরে। তখন ও আমাকে একটা কথা বললো যে তুমি অবশ্যই মা হয়েছো, কিন্তু একটা জিনিস ভুলে যেও না যে তুমি শুভশ্রী গাঙ্গুলি, তুমি একজন অ্যাক্ট্রেস, তুমি ভীষণ ট্যালেন্টেড, তোমার প্রত্যেকটা সত্তাকে তোমাকে ঠিক সেম এফর্ট দিয়ে মেনটেন করতে হবে। সো যেমন তুমি তোমার বাচ্চার জন্য ভাবছো যে তুমি কাজ করবে না, সেরকম তোমার বাচ্চাকেও বুঝতে হবে যে আমার মা একজন অভিনেত্রী এবং কাজে বেরোয়। সো আমার মনে হয় তার জন্য আই ফিল ভেরি ভেরি লাকি। কম্প্রোমাইজ নয়, তবে বাচ্চাদের ক্ষেত্রে সবসময় মনে হয় মাদার গিল্টি তো কাজ করেই, যতটুকু সময় কাজ করি তারপরে মনে হয় যে কি করে ওদেরকে সব থেকে বেশি সময় দেব, এবং সেটা অ্যাকচুয়ালি ভালোবাসা থেকেই আসে। যখন কাজ করি 100% প্যাশনলি কাজটা করি। তোমার এখানে একটা, এই ছবিতে তোমার চরিত্রটা একটু ছোট হলেও অত্যন্ত ইম্পর্টেন্ট, এবং খরাজ মুখার্জির সঙ্গে তোমার যে একটা দ্বৈরথ, মানে মনে হচ্ছে একটা দ্বন্দ্ব, ওটাও মনে হচ্ছে এনজয়, লয়ার মানে দুই আইনজীবীর লড়াই। হ্যাঁ, দারুণ লেগেছে খরাজদার সাথে। আমার প্রথম কাজ চ্যালেঞ্জে হয়েছিল, বাট স্ক্রিন শেয়ার একটা সিন ছিল মনে হয়। খরাজদার মতো এত বড় একজন অভিনেতার সাথে পার্ট করতে পারাটা ইটসেলফ ইজ অ্যান অ্যাচিভমেন্ট ফর মি। সো এবং এরকম একটা টক্করের লড়াই, এবং যে সিনটার কথা তোমরা বলছো সেই সিনটা ইনস্ট্যান্ট আমাদের ইম্প্রোভাইজেশন হয়েছিল,
এবং তখনই মানে স্ক্রিপ্টে ছিল না, তো সঙ্গে সঙ্গে ডিরেক্টর যেভাবে চেয়েছিলেন আমরা সবাই মিলে ওরকমভাবে করেছিলাম, খুবই মজা হয়েছে। এবং মানে অনেকেই আমার টিম এটা বলেছে যে প্রচুর এখন তো প্রচুর ইয়েরা মানে বক্তব্যদাতারা চলে এসেছেন যে ট্রেলার দেখেই ছবির বিচার করে ফেলেন, ছবি চলবে কি চলবে না, এই অভিনেত্রী কেমন অভিনয় করেছেন দিস এন্ড দ্যাট। তো অনেকেই বলেছে যে আমি নাকি খুব মুখ বেঁকিয়ে বেঁকিয়ে কথা বলেছি। সো আমি তাদেরকে বলতে চাই যে প্রত্যেকটা চরিত্র করার পিছনে ডিরেক্টরের একটা ভিশন থাকে, তারপরে তার সাথে বসে আমাদের নিজেদের একটা ইম্প্রোভাইজেশন থাকে, এবং প্রত্যেকটা চরিত্র সুন্দর করে মুখ নেড়ে নেড়ে কথা বলবে না। মানে আমি যদি মানে ধরো স্টাইল করে বলতাম যে দাদা আমিও বাঙাল, আর তফাৎটা কিন্তু শুধু সিদ্ধারার, এইভাবে বললে কি ভালো হতো কি? আমি দাদা আমিও বাঙাল, তফাৎটা শুধু সিদ্ধারার, এটা আমার বললে কি ইন্দ্রাণী সেন মানে ক্যারেক্টারটা শুনুন আমি বাঙাল, আমাকে কোট চেনাবেন না। দাদা আমিও বাঙাল, শুধু পার্থক্য সিদ্ধারার। তুমি একদম আদ্যন্ত প্রফেশনাল অবশ্যই, কিন্তু কোথাও কি পরিচালক হিসেবে মানে রাজের সঙ্গে কাজ করতে একটু বেশি কমফোর্ট ফিল করো অন্যান্য পরিচালকদের তুলনায়, যেহেতু ঘরে বাইরে দেখা হচ্ছে সবসময়? বারবার এই কথাটাই বলি, হয়তো শুনলে মনে হবে যে আমরা বানিয়ে বানিয়ে বলছি, বাট সত্যি কথা বলছি, যখনই আমরা সেটে পা রাখি তখন একবারের জন্য আমার মনে হয় না আমি কার সাথে কাজ করছি, এবং ওর থেকেও এই ফিলিংসটা আমি পাই না যে আমার হাজবেন্ড বা আমাকে এক্সট্রা স্পেশাল কেয়ার করছে বা কিছু। সবার ক্ষেত্রেই আমার মনে হয় যখন আমরা প্রফেশনালি একটা ফিল্ডে কাজ করি তখন আমাদের মাথায় থাকে না এই আমার কাছের মানুষ নাকি আমার প্রাণের মানুষ নাকি আমার বাড়ির মানুষ। হ্যাঁ, তখন আমার কাজ হচ্ছে আমার অ্যাক্টরকে দিয়ে বেস্ট কাজ করানো, আর ও তখন আমার ডিরেক্টরকে খুশি করা, বেস্ট কাজটা দিয়ে যাতে আমি বকা না খাই, আমি আমার বেস্টটা দিয়ে যাতে আমার রোলটা সবথেকে ভালো করতে পারি। তো আমার মনে হয়েছিল যে ও অসম্ভব ভালো নাচতে পারে গানের সঙ্গে, এবং গানের বিটগুলোর সঙ্গে সঙ্গে এক্সপ্রেশন দিত। আমি বলতাম তুমি এত ভালো এক্সপ্রেশন দাও যে প্রত্যেকটা গানের বিটের সঙ্গে সঙ্গে তুমি তার মানে খুব ভালো অভিনয়ও করতে পারবে। তখনও বলেছিল একটা ভালো অভিনয় চরিত্র দিয়ে দেখো, তোমরা সবসময় একটা চরিত্র দিয়েছো কি আমরা হিরোকে এনকারেজ করছি, হিরো সবসময় মানে হিরোর পাশে দাঁড়িয়েছি গান করছি, বা দিয়ে দেখো আমাকে হিরোইক একটা রোল দিয়ে দেখো। তো সত্যি সত্যি পরিণীতার ক্ষেত্রে ও সেটা প্রমাণ করেছে। তো এই ক্রিসমাসে বলো, এই মানে ইয়ার এন্ডে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই বক্স অফিসে বলা যায়, অনেকগুলো বড় ব্যানারের বড় ছবি রয়েছে, খাদান রয়েছে, 5 নম্বর স্বপ্নময় লেন রয়েছে, পুষ্পা 3 তো রয়েছেই, চলছেই, সেই সঙ্গে তোমাদের এই লড়াইটা পুষ্পা 2 সরি আমার মনে হয় 4টে বাংলা সিনেমা আছে, 4টে বাংলা সিনেমায় এই বড়দিনে রুল করবে আমার মনে হয়, কারণ 4টে বাংলা সিনেমায় 4 রকমের এবং ভীষণ সুন্দর 4টে বাংলা সিনেমা। এবং আমার যেন কেন মনে হচ্ছে যে বাংলা সিনেমা 25শে ডিসেম্বর পুরো খেয়ে নেবে অন্য ল্যাঙ্গুয়েজের সিনেমাকে আর কি। বক্স অফিসের কালেকশন মানে মাল্লু কামাই সেটাই 4টে সিনেমাই করবে। দেখো আমার মনে হয় যে বাঙালি দর্শক এখন ভীষণ প্রো এই ব্যাপারটা, বাংলা সিনেমা দেখতে 4টে ছবি কি 6টা ছবি 7টা ছবি মানে আসছে, ওরা অভ্যস্ত। তো মিঠুন চক্রবর্তীকে ডিরেক্ট করতে কেমন লাগলো, মানে তোমার একটু যদি গল্প বলো শুটিংয়ের কিছু? মিঠুনদার আমি ছোটবেলা থেকে ভক্ত, তো মিঠুনদার সঙ্গে কাজ করার ইচ্ছে আমার বহুদিনের। আমি ডিভিডি করেছিলাম ডান্স বাংলা ডান্স বহুদিন ধরে, বহুদিন আগে আর কি, সরি 2005 সালে। তারপরে ওনার সঙ্গে আমার অনেক ভালো মানে একটা অদ্ভুত সম্পর্ক তৈরি হয়েছিল, আমরা নিয়ম করে কথা বলতাম, দেখা হতো। বাট ফিকশন শ্যুট করার ইচ্ছে বহুদিন ধরে ছিল আর কি, অ্যাজ অভিনেতাও আমার সেটে আমি ওকে অ্যাকশন কাট বলবো আর কি। সো ও হচ্ছে ব্রিলিয়ান্ট মাস্টার, কোনো কথা হবে না, ওয়ান শট আর্টিস্ট, মানে অ্যাকশন কাট, তারপরে আর কোনো শট হবে না আর কি। মানে এত ব্রিলিয়ান্ট, এত সুন্দরভাবে নিজেকে মানে ওর ভিতরে রয়েছে, ব্লাডে রয়েছে আর কি। কি রোল করেছে এই মানে এই চরিত্রে বাবা, মানে কি করেছে তুমি ভাবতে পারবে না। আমি লাস্ট 30-40 মিনিট আমি দেখতে পারছি না শুধু ওনার পারফরমেন্সের জন্য, মানে কি ব্রিলিয়ান্ট অ্যাক্টর মিঠুন চক্রবর্তী, মানে মিঠুন চক্রবর্তী আর কি। সো আমি লাকি যে আমি ওর সঙ্গে একটা কাজ করতে পারলাম আর কি। মানে মিঠুন চক্রবর্তী কেন যে মিঠুন চক্রবর্তী সেটা কেউ জানে না, আর ও সেটা এখনো এই বয়সে উনি বুঝিয়ে দিচ্ছেন, উনি পাত্তাও দেন না আর কি। মানে এটা করতে হবে, আচ্ছা ঠিক আছে, কি আছে, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ রোল বলো রোল অ্যাকশন, পাট করে ওই ক্যারেক্টারটা হয়ে গেল, ডায়লগ বলে চোখ দিয়ে জল পড়ছে, সবাই কাঁদছে, কাটো, ডিরেক্টরও কাট বলছে, সবাই কাটছি, আমরা কাঁদছি, এত ইনভলভড হয়ে গেছে, হ্যাঁ আমরা সবাই কাঁদছি, ফ্লো শুনতে সব, ওনার এক্সপ্রেশন দেখে, ওনার মানে পারফরম্যান্স দেখে আমরা সবাই কাঁদছি। উনি চুপ করে দাঁড়িয়ে আছে, আরে কাটো, কাট, চলো নেক্সট শট,
মানে হচ্ছে ও হচ্ছে মিঠুনদা একদম। বাচ্চাদের মতো, একটু বাচ্চাদের মতো, ওকে একটু প্যাম্পার করতে হয় আর কি। আচ্ছা, তাছাড়া তোমাদের সেটে কখনো, তুমি এখন তৃণমূলের বিধায়ক, মিঠুনদা এখন বিজেপির লিডার, তো কখনো রাজনীতির কিছু প্রসঙ্গ উঠতো না, সেটে, কোনোদিন কিছু আলোচনা? অ্যাকচুয়ালি আমরা যখন ফ্লোরে কাজ করি, আমরা ফ্লোরে যখন কাজ করি অনেক আর্টিস্ট থাকে, সবাই কোনো না কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বা কোনো মতাদর্শে বিশ্বাস করে, কিন্তু কখনো আমাদের এইসব নিয়ে কথা হয় না। আমরা যখন ফ্লোরে ঢুকি ওই যে প্রফেশনালিজম। একদম প্রায় শেষ পর্যায়ে আমরা চলে এসেছি। আমাদের দর্শকদের জন্য যদি দুজনেই একটু মেসেজ দাও যে এই সন্তান কি নিয়ে ফিরবেন দর্শকরা হল থেকে সন্তান দেখে? সন্তানরা বাবা মাদেরকে বাড়ি নিয়ে ফিরবেন এবং বাবা মায়েরা সন্তানদেরকে বাড়িতে ফিরে পাবেন। क्या बात, কি বলে দিচ্ছ তুমি, কি অসাধারণ কথা বললে, ব্রিলিয়ান্ট কথা বলে, সত্যি সত্যি তাই। হ্যাঁ, ছবিটা দেখার পর কিন্তু এটা 100টার মধ্যে 80টা এটা হবে। একদম, এত রিয়েলাইজেশন হবে, এমন ভাবে রিয়েলাইজেশন হবে সবাই, মানে যারা হয়তো প্রচন্ড বাবা মায়ের সাথে ওতপ্রোতভাবে জড়িত, মানে কিন্তু টাইম দিতে পারছে না। না, মানে আমি আমাদের কথাই বলছি, আমরা খুবই বাবা মাদেরকে টেক কেয়ার করি, সবকিছু করি। তারপরেও যতবার স্ক্রিপ্টটা শুনেছি, যতবার ট্রেলার দেখেছি, মনে হয় যে আরো 4 বার বাবা মাকে ফোন করি। যা করি মনে হচ্ছে সেটা কিছু সেটা নয়, মানে কম করে ফেলছি না তো। এই সিনেমাটা দেখার পর মানে মনে হচ্ছে নিজেকে বারবার প্রশ্ন করে ফেলছি। আমি একটা কথাই বলবো যে এই বড়দিনে সন্তান সপরিবারে দেখার মতো ছবি। এটা আমার প্রথম পারিবারিক ছবি। এর আগে আমি লাভ স্টোরি করেছি, অ্যাকশন মুভি করেছি, কমেডি করেছি, বাচ্চাদের ছবি করেছি, পলিটিক্যাল ছবি বানিয়েছি, থ্রিলার বানিয়েছি, বাট ফ্যামিলি ড্রামা ফার্স্ট টাইম। এবং এই ফ্যামিলি ড্রামা, এই সন্তান, যেখানে মিঠুন চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী, অনুষ্কা মজুমদার রয়েছে, সৈনী সেনগুপ্ত, শুভশ্রী রয়েছে, আমি বলবো আপনাদের জন্য এই বড়দিন খুব ভালো হবে। ছবিটা হলে গিয়ে দেখুন টিকিট কেটে। অনেক ধন্যবাদ তোমাদের এতটা সময় দিলে আর সন্তান নিয়ে এত গল্প করলে। নতুন বছর খুব ভালো কাটুক, আগাম শুভেচ্ছা রইল দুজনের জন্য। দেখতে এসেছিল নিজের পেটের ছেলে কতটা নিচে নামতে পারে। দেখা হয়ে গেছে।